সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্যোক্তাদের নিয়ে এনিগমা টিভির বিশেষ আয়োজন স্বপ্ন বুননের গল্পে। আপনাদের সাথে আছি আমি সূচনা তিশা। অনেকেই মনে করেন উদ্যোক্তা জন্মসূত্রেই বহু গুণের অধিকারী, কিন্তু এ কথা সম্পূর্ণই ভুল। যে কোনো ব্যক্তিই চাইলে উদ্যোক্তা হতে পারেন, তবে তার মধ্যে থাকতে হবে শিক্ষা, প্রশিক্ষণ, বিশ্বাস এবং মনোবল। এই গুণের সমন্বয় যার মধ্যে থাকবে, তিনি কঠোর পরিশ্রম এবং সঠিক নেতৃত্বদানের মাধ্যমে হয়ে উঠতে পারেন একজন দক্ষ উদ্যোক্তা। স্বপ্ন বুননের গল্পের মাধ্যমে আমরা জানব একজন উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। অনলাইনে অনেক ধরনের ব্যবসা করা যায়। বাংলাদেশের বইয়ের অনলাইন ভিত্তিক সর্ববৃহৎ প্ল্যাটফর্ম রকমারি.com। চলুন জেনে নেই রকমারি.com-এর স্বত্বাধিকারীর সফলতার গল্প। রকমারি.com যাত্রা শুরু করেছে 2012 সালে। রকমারির যাত্রার শুরুটা একটু ইন্টারেস্টিং, কারণ এই কোম্পানিটা আমি এবং আমার যে সহ-উদ্যোক্তা আমার পার্টনার লিটন, আমরা দুজন মিলে উদ্ভাস দিয়ে শুরু করি। দেন আমাদের অনেকগুলো আলহামদুলিল্লাহ এখন প্রতিষ্ঠান আছে। বাট রকমারিটা আমি, লিটন ছাড়াও আরও 3 জন আমাদের বুয়েটের জুনিয়র, ওদের সাথে শুরু করা হয়। অ্যাকচুয়ালি ওরা একটা আমাদের কাছে আইডিয়া নিয়ে আসছিল, সেটা হলো অনেকটা লিঙ্কডইনের মতো ওই সময়। তো আমরা ইন্টারেস্টেড হয়ে দেন ওদেরকে মিলে আমরা কোম্পানিটা শুরু করি। কাজ শুরু করার পর মানে 1-1.5 বছর হয়ে যাওয়ার পর দেখলাম যে না, এই কাজ ফিনিশিং হওয়ার কোনো দেখা যাচ্ছে না, ফিনিশিং লাইন দেখা যাচ্ছে না। তখন আমরা সবাই একটু হতাশ হয়ে পড়ি। তো ওই সময়ে বাংলাদেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়, এবং ওই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ উপলক্ষে প্রথম আলোর সাথে আমরা একটা প্রোগ্রাম করি ক্রিকপল নামে। এটা খুবই হিট হয় ওই সময়। অনলাইন বেসড একটা ছিল, প্রেডিকশন সিস্টেম, এরকম একটা খেলার মতো আর কি। তো ওইটা সাকসেসফুল হওয়ার পর আমরা সবাই আবার একটু ফিরে পাই, স্পিরিটটা ফিরে পাই। দেন আমরা ওই 2012 সালের বইমেলার আগ দিয়ে হবে, বইমেলার কয়েক মাস আগে, তখন আমরা চিন্তা করতেছিলাম যে ওই আগের যে প্রজেক্টটা, যেটা ওই যে লিঙ্কডইনের মতো, এটা যেহেতু হচ্ছে না, সো আমরা এখন কি করতে পারি। তখন আমাদের ওই জুনিয়র যারা ছিল ওরা প্রথম প্রপোজ করলো যে হোয়াট ইফ আমরা ই-কমার্সের দিকে যাই আর বই আমরা নিয়ে কাজ করতে পারি কিনা। তখন আমরা অ্যাকচুয়ালি ফ্যাসিনেটেড হই যে এটা আমরা করতে পারি। সো এটা একটা কালেকটিভ, তখন আমরা একটা সম্মতিতে আসলাম, অ্যান্ড দেন আমরা শুরু করি আর কি। 2012-তে আমরা যখন শুরু করি তখন তো এটা খুবই স্মল একটা সেট আপ ছিল, মোস্ট প্রবাবলি 10-11 জন মিলে আমরা, মানে স্টাফ সংখ্যা ছিল এরকম 10-11 জন হবে। আর কারণ বাজারে আমাদের যে অফিসটা ছিল, অফিসের একটা কর্নারে আমরা ছোট্ট একটা অংশ নিয়ে কাজটা শুরু করি। তো শুরুর কিছুদিনের মধ্যেই তারপর ওখানের জায়গা না হওয়াতে আমাদের মতিঝিলে একটা ক্লাসরুম ছিল উদ্ভাসের, আমরা এখানে টিমটাকে শিফট করি। এবং পুরো রকমারির সাইজটা তখন এক ট্রাকেও মানে এটে আরও জায়গা থেকে যেত। এটা আমরা এইভাবে বলি কারণ আমরা যেদিন এই কারণ বাজার থেকে এখানে শিফট করি, আমাদের মালপত্র রকমারির যা আছে, এই পিক আপ ওঠানোর পর দেখা গেল পিক আপের অনেকটুকু জায়গা ফাঁকা। তো সেই হিসাবে রকমারি ছিল ওইটুক সাইজের। তো আলহামদুলিল্লাহ এখন তো আলহামদুলিল্লাহ আমরা একটা বড় অপারেশন চালাচ্ছি। 300-350 লোক আমাদের ফুল টাইম পার্ট টাইম মিলে কাজ করে, এর সাথে অ্যাসোসিয়েটেড তো আরও লোক কাজ করে। সো সেদিক থেকে আলহামদুলিল্লাহ ইটস এ গুড গ্রোথ। আর যদি আমরা কাস্টমার সেলস এখান থেকেও বলি, তো 2012 সালে অ্যাকচুয়ালি ডেফিনেটলি আমাদের ভলিউম তো খুবই ছোট ছিল, বাট তখনও যে পরিমাণ সেলস হলে আমরা এক্সাইটেড হতাম, এইভাবে বলা যেতে পারে যে 2012 সালের টোটাল যত বই বিক্রি হয়েছে, আর এখন ভলিউমটা এখানে আসছে যে এখন আমাদের নর্মাল একটা দিনে, পুরো দিনও না, একদিনের একটা অর্ধেক বেলা বা কোয়ার্টার বেলার ভিতরে এমন সেল হয় যেটা 2000 সালের পুরো বছরের সেলের চেয়েও বেশি। তা আলহামদুলিল্লাহ সেদিক থেকে ইটস এ ফ্যান্টাস্টিক গ্রোথ। আমি সবসময় বলি এবং বিশ্বাস করি, প্রতিবন্ধকতা কে ছিল? প্রতিবন্ধকতা আমি নিজেই। কারণ আমার সামনে যদি একটা ওয়াল এসে পড়ে, আমি যাচ্ছি সামনে একটা ওয়াল, তো এখন যদি জিজ্ঞেস করার প্রতিবন্ধকতা কি, সবাই বলবে ভাই সামনে ওয়াল, যেতে পারতেছি না। আমি বলবো না, প্রতিবন্ধকতা আমি নিজে। আমি ওয়ার্ল্ডকে টপকানো শিখি নাই। টপকানো শিখতে পারলে কি, সে অপরচুনিটি না যে বাকিরা টপকাতে পারে না, আমি পারি। কাজেই আপনি যদি বলেন ভাই ফান্ড ছিল না, ইকোসিস্টেম ছিল না, আমি রেদার বলবো যে আমার সক্ষমতা ছিল না, বরং নতুন পাথটা তৈরি করার জন্য। ফলে তখনও আমার সীমাবদ্ধতা ছিল যে আমার ক্যাপাসিটি কম ছিল, আমি সেখান থেকে ক্যাপাসিটি এখন বাড়ানোর চেষ্টায় আছি। আর এখনও আমার প্রতিবন্ধকতা আমি নিজে, বিকজ আমার সক্ষমতা আরও বাড়ানো দরকার। যদি বাড়াতে পারি তাহলে সামনে যা ওয়াল আছে ওগুলো আমি টপকায় যেতে পারবো।
ইন্টারেস্টিংলি বাংলাদেশে বই ডেলিভারির ক্ষেত্রে আমাদের আসলে অনেকগুলা জিনিস নিজেদের প্রথম রাস্তা করে নিতে হয়েছে, কারণ আমরা ডে ওয়ান থেকে এই স্লোগানে গিয়েছি যে বই বুঝে নিন, টাকা পরে দিন। বাট আমরা যখনই ডিক্লারেশন দিছি তখন পর্যন্ত আমাদের হাতে আসলে সলিউশনটা মানে আমরা শিওর ছিলাম না যে আমরা ট্রুলি এটা পারবো কিনা, কারণ সুন্দরবন কুরিয়ার অ্যাকচুয়ালি ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছেন শুরুতে। আর দ্বিতীয়ত বাংলাদেশ পোস্ট অফিসের কিন্তু এই সার্ভিসটা আসলে ছিলই। আমরা ছোটোবেলায় ওই যে পড়েছি হয়তো, বড় যারা এখন বয়স একটু বেশি, যে বাবার কাছে টাকা ভিপিপি যোগে টাকা চাহিয়া পত্র লেখো, এরকম একটা ছিল গ্রামার বইতে। তো ওইটা ছিল আসলে কিন্তু ওই সিওডি অ্যাকচুয়ালি, ভ্যালু পেয়েবল পার্সেল, মানে পার্সেলটা পাওয়ার পর টাকা দিবে। তো পোস্ট অফিসের সাথেও আমরা শুরু করি। পোস্ট অফিসের সাথে শুরু করার ফলে আমাদের অ্যাডভান্টেজটা ছিল যে পুরো বাংলাদেশে বই পৌঁছানোর মতো আমাদের নেটওয়ার্ক ছিল। বাট অসুবিধা ছিল যে অনেক পোস্ট অফিস অনেক দূরে, 3-4টা পোস্ট অফিস হয়ে বই যেত প্রত্যন্ত অঞ্চলে, অনেক সময় অনেক বেশি সময় লাগতো। সো সেটা একটা স্ট্রাগল ছিল। আর সুন্দরবন তাদের মাধ্যমে আমরা শহর এলাকাগুলোতে মোটামুটি ডিস্ট্রিবিউট করতে পেরেছি। বাট চ্যালেঞ্জ তো ডেফিনেটলি ছিল, বিকজ তখন তো এই লজিস্টিকটা কোনোটাই আসলে ওইরকম খুব ওয়েল ডিজাইন ছিল না। বাট আমরা ওই স্ট্রাগল থেকে যখন আস্তে আস্তে আগাতে থাকি তখন আরও নতুন নতুন প্রতিষ্ঠানরা আসে। রাইট নাও যদি আমাদের মডেল বলি, আমরা অ্যাকচুয়ালি মানে 3-4 রকম মডেল ব্লেন্ড করে চলি। আমাদের ঢাকার মধ্যে একটা বড় অংশ আমাদের নিজেদের ডেলিভারি ম্যান তারা সার্ভ করে। আমাদের থার্ড পার্টি কিছু বড় কুরিয়ার আছে যারা প্রতিষ্ঠিত কুরিয়ার কোম্পানি, তাদের মাধ্যমে আমরা কিছু কিছু জায়গা করি। আমরা প্রায় 30-40টা ছোটো বড়ো কুরিয়ার কোম্পানির সাথে কানেক্টেড, প্লাস আমাদের ডেলিভারি পার্সন মিলিয়ে আমরা পুরো জিনিসটাকে সার্ভ করি। সো অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে 12 বছরে এসে রকমারি সত্যিকারের রকমারি হয়ে ওঠার এখন পথে আছে। নতুন উদ্যোক্তা কেউ যদি ই কমার্স বিজনেসে আসতে চায়, প্রথম গুণ যেটা লাগবে, ফান্ড রেইজ করার ক্ষমতা লাগবে, এই ক্যাপাবিলিটি লাগবে। কারণ হচ্ছে আমি কিন্তু এর আগেই ক্লিয়ার করেছি, ই কমার্স বিজনেস কোনো ছোট বিজনেস না, এটা অনেক বড় একটা বিজনেস। এবং এই একটা বড় বিজনেস চালাতে হলে যদি এনাফ রিসোর্স না থাকে তাহলে এই বিজনেসে টেকা অ্যাকচুয়ালি অলমোস্ট ইম্পসিবল। বাট একদম ছোট স্কেল, ফর এক্সাম্পল আমি একটা এফ কমার্স চালাচ্ছি, ফেসবুকটা পেজ খুলে ছোট্ট একটা সেট আপ নিয়ে কোনো একটা নিশ প্রোডাক্ট লাইন নিয়ে কাজ করতেছি, সেটা সম্ভব। ই কমার্সের ক্ষেত্রেও সম্ভব। বড় স্কেলে করতে গেলে তো হিউজ ইনভেস্টমেন্ট লাগবে, বাট ছোট্ট কোনো নিশ, ছোট্ট কোনো প্রোডাক্ট লাইন, একদম টার্গেটেড কোনো কাস্টমার সেগমেন্ট এরকম যদি ডিজাইন করা যায় তাহলে হতে পারে যে অনেক ম্যাসিভ ইনভেস্টমেন্ট ছাড়াও হয়তো সম্ভব। সো এক্ষেত্রে ই কমার্স ওনারকে ডেফিনেটলি জাস্ট আবেগে বিভিন্ন কিছু অমুকে তমুক করেছে ওটা দেখে ঝাঁপায় পড়া যাবে না, তাকে অনেক বেশি ক্যালকুলেটিভ পাওয়ার তার থাকতে হবে, অনেক বেশি তার নেটওয়ার্কিং, ফান্ড রেইজ করার দক্ষতা এগুলো থাকতে হবে, অনেক বেশি ইনোভেশন অ্যান্ড প্রসেস স্মুথলি অ্যান্ড এফিশিয়েন্টলি চালানোর মতো ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, এগুলো যদি না থাকে তাহলে ই কমার্স বিজনেসটা তার জন্য রাইট না। চলুন দর্শক, এক নজরে জেনে নেই ই কমার্স ব্যবসা সংক্রান্ত একটি টিপস। আমি যখন শুরু করেছিলাম মার্কেট অনেক ছোট ছিল, সাইকেল দিয়ে শুরু করেছিলাম। বাট এখন কিন্তু আসলে সেক্টরটা এত পরিণত হয়েছে, এত ডিমান্ড বেড়েছে, সেক্ষেত্রে এখন উদ্যোক্তারা আসতে পারে। ভালো ফাইন্যান্স নিয়ে যদি আপনারা আসেন, আমাদের যে মন্ত্রণালয় আছে তার কাছ থেকে লাইসেন্স নিতে হবে, বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি লাইসেন্স নিয়ে আমরা এই ব্যবসাটা শুরু করতে পারি। বাট আমাদেরকে চিন্তা রাখতে হবে সার্ভিস দিয়ে কিন্তু আসলে ব্যবসা করতে হবে। এটা কিন্তু কমপ্লিটলি সার্ভিসের উপরে বিজনেস। যে সার্ভিস ভালো দিবে সে আসলে টিকবে। এবং এই জায়গাটাতে যেহেতু আপনি ক্যাশ হ্যান্ডেল করবেন, আপনার একটা বিশ্বাসযোগ্যতার জায়গাও কিন্তু তৈরি করতে হবে আগে। কারণ আপনার মানুষ যখন আপনাকে পার্সেল দিবে, কেন দিবে? যদি আপনি পণ্যটা ডেলিভারি করে টাকাটা না দেন, সেক্ষেত্রে কিন্তু তখন ব্যবসার অনেক ক্ষতি হয়ে যায়। সো ওইটাও চিন্তা করতে হবে। আর আরেকটা টিপস দিতে চাই, ই কমার্স কিন্তু আরও বড় হবে। মানে এটা কিন্তু এরকম না 1-2জন প্লেয়াররা মিলে পুরো কুরিয়ার এটা হ্যান্ডেল করবে। সো কনসিডারিং দ্যাট আমার মনে হয় আমাদের মতো আরও উদ্যোক্তা দরকার, নতুন নতুন ইনোভেশন দরকার। আমার এন্ড থেকে বলা থাকবে, নতুন কোনো উদ্যোক্তা যদি কুরিয়ারে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রপার ফাইন্যান্সিং, প্রপার অ্যানালাইসিস করে, কম্পিটিটর অ্যানালাইসিস করে, কম্পিটিটররা কী কী সার্ভিস দেয় ওইটা অ্যানালাইসিস করে আপনি আমাদের এই সেক্টরে আসতে পারেন। পুরুষ উদ্যোক্তাদের পাশাপাশি নারী উদ্যোক্তারাও আজকে পিছিয়ে নেই। চলুন দেখে নেই তাদের গল্প। আমি 2016 সালে গুটিপা শুরু করি। এটা একটা খুব সাধারণ একটা জার্নির মতোই। আমি অনলাইনে প্রথম আমার বিজনেসটা শুরু করি। তো অল্প কিছুদিন পরেই আমি যখন দেখতে থাকি যে লেদার ব্যাগ নিয়ে বাংলাদেশে একটা মার্কেটে একটা ভালো সাড়া আছে, তো সেই একটা জায়গাতে আমি মনে করেছি যে আমি আমার একটা ব্র্যান্ড শুরু করতে পারি।
তো সেই জায়গা থেকে আমি 2016 সালে আমি আমার ব্র্যান্ডটা নিয়ে আমি কাজ করতে শুরু করি। প্রথমে আমার বিজনেস ক্যারিয়ার শুরু করি কম্পিউটার বিজনেস দিয়ে। তার আগে আমি আমার গ্র্যাজুয়েশনের পরে আমি সাংবাদিকতা করেছি বেশ কিছু বছর, 6-7 বছর। বিজনেস ক্যারিয়ারটা আমার 2008 সালে শুরু করে আমি 2016 সাল পর্যন্ত আমি কম্পিউটার বিজনেসটা আমার ছিল, কিন্তু আমি আসলে 2015 সালের পর থেকে আমি স্কোপ খুঁজতে থাকি যে কিভাবে আসলে একটা ইন্টারেস্টিং কিছু নিয়ে কাজ করা যায়। চিন্তা করতে থাকি যে কী নিয়ে বিজনেস করা যায় যেটা আমাকে আরেকটু বেশি সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি করতে সাহায্য করবে, আমি অনেক আগ্রহ পাবো। তো সেই জায়গা থেকে কাজ করতে করতে আমি মনে করি যে লেদারের একটা বিশাল একটা সম্ভাবনা রয়েছে, আমাদের দেশের মার্কেটে সম্ভাবনা আছে, এটা ইন্টারন্যাশনাল মার্কেটেও আমাদের এটা একটা বিশাল চাহিদা রয়েছে, রপ্তানির জন্য একটা সিগনিফিক্যান্ট একটা সেক্টর। তো ওইসব জিনিস চিন্তা করে আমার কাছে মনে হলো যে হয়তো লেদার প্রোডাক্টসটা আমার ভালো লাগবে। তো এভাবে আমি শুরু করি। গুটিপা নাম দিয়ে আমি আমার অনলাইনে প্রথমে আমার বিজনেসটাকে আমি একটা ব্র্যান্ড চালু করি। তারপর আমার বন্ধুবান্ধবরা তারা খুব পছন্দ করে আমাদের ডিজাইনগুলো, বিশেষ করে আমাদের ডিজাইনগুলো একটু মডার্ন ডিজাইন এবং ট্রেন্ডি ডিজাইন। লেদার প্রোডাক্টের এটার যে একটা লাক্সারি ফিল এবং এটার যে একটা লংজিভিটি, সব কিছু মিলিয়ে এটা মানুষ পছন্দ করে। তো সেভাবে লেদার প্রোডাক্টটা এটার সাথে আমি যখন ডিজাইনকে যখন আমি ইনকর্পোরেট করতে পেরেছি তখন মানুষ এটাকে খুব ভালোবাসে। আমাদের কাজের মাধ্যমে আমরা আরও অনেক বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারছি, যেটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়া স্টোরির মাধ্যমে আমরা মানুষের সাথে এটা কমিউনিকেট করি, তারা খুব পছন্দ করে। তো সেভাবে কাজ চলছে। দেশীয় পণ্য নিয়ে কাজ করতে গেলে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের এখানে যে সাপ্লাই চেইনের একটা ক্রাইসিস থাকে। আমরা আমাদের পণ্য সরবরাহের ক্ষেত্রে একটা থাকে যে সঠিক কোয়ালিটি পণ্য এবং সঠিক সময়ে এটা প্রকিউর করতে পারা, এখানে একটা চ্যালেঞ্জ আছে। আমাদের দেশের নতুন বিজনেস শুরু করতে গেলে আমাদের এখানে কস্ট অফ বিজনেস অনেক হাই, তারপর সহযোগিতা মনোভাবটা মানুষের মধ্যে কম। আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে এটা আমার জন্য চ্যালেঞ্জটা একটু আমি বলবো ডাবল হয়ে যায়, কারণ উদ্যোক্তার পরিবারের তার যে ডিউটি, তার যে রেসপন্সিবিলিটি, সেই জায়গা থেকে একটা চ্যালেঞ্জ থাকে, সময়ের একটা স্বল্পতা থাকে, টানা হেঁচড়া থাকে। তার উপর আবার বাইরের যে মোবিলিটি, বিভিন্ন সেক্টরের সাথে তার যে কমিউনিকেশান এবং বিভিন্ন যে রিসোর্সকে কাজে লাগানো, সেই জায়গাগুলোতে চ্যালেঞ্জ থাকে। তারপর আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো ব্যবসায়ীদের সহযোগিতা দেওয়ার জন্য যাদের বিভিন্ন রোল রয়েছে, সেখানে আমার মনে হয় যে তারা যথেষ্ট উদার নয় নারী উদ্যোক্তাদের প্রতি। তো এইসব নানাবিধ চ্যালেঞ্জ নিয়ে আছি, কিন্তু আমরা একটা উদ্যোক্তা যখন প্যাশন নিয়ে কাজ করে তখন তার একটা যখন নির্দিষ্ট লক্ষ্য থাকে তখন কোনো বাধাই আসলে তাকে দমাতে পারে না। চামড়াজাত পণ্যের যেই ইন্টারন্যাশনাল মার্কেট, সেখানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা অবস্থান আছে। বাংলাদেশের দুটো বেনিফিট আছে। একটা বেনিফিট হলো বাংলাদেশের যে চামড়াটা আমাদের এখানে, আমাদের যে ফুড ইন্ডাস্ট্রি থেকে যেই চামড়াটা আসে, এই চামড়াটা আমাদের জলবায়ুগত কারণে আমাদের এই চামড়াটা খুব মূল্যবান। এটা যে গ্রেইন প্যাটার্ন, এটা খুব ভালো কোয়ালিটির, এটা একটা বিষয়। আর আরেকটা জিনিস আছে যে ম্যানুফ্যাকচারার হিসেবে বাংলাদেশের সুনাম রয়েছে সারা পৃথিবীতে। আমরা যেহেতু গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কান্ট্রি এবং গ্লোবাল সাপ্লাই চেনের একটা বড় অংশ বাংলাদেশ থেকে যায়, তো সেখানে একটা ম্যানুফ্যাকচারিং একটা পরিবেশ সেখানে আছে। সেই জায়গাতে চামড়াটা একটা খুব দুর্দান্ত দারুণ একটা অনুষঙ্গ, এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অ্যাক্সেসরিজ সেগমেন্টে বাংলাদেশ, অ্যাক্সেসরিজ বলতে লেদার ব্যাগ সেগমেন্টে বাংলাদেশ খুব ভালো করতে পারে। গুটিপাকে 10 বছর পরে দেখতে চাই গুটিপা আরও ভালো করছে, গুটিপা দৌড়ে বেড়াচ্ছে। সেটা দেশীয় মার্কেটে গুটিপা আমাদের একটা প্রথম সারির ব্র্যান্ডের, ফ্যাশন ব্র্যান্ডের নাম হবে, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে একটা বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে গুটিপা একটা জায়গা করে নেবে। নতুন কেউ যদি চামড়া সেক্টরে আসতে চায়, আমি মনে করি যে প্রথমত তাকে দেখতে হবে যে মার্কেট সম্পর্কে তার যথেষ্ট ইনফরমেশান আছে কিনা এবং এই সেক্টরটি সম্পর্কে জানে কিনা। সেটা পাশাপাশি দেখতে হবে তার নিজের কতটুকু প্যাশন আছে, কারণ একটা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে সে যখন আসবে তাকে এইটা সম্পর্কে তার কিছু জ্ঞান থাকা দরকার, পাশাপাশি আগ্রহের জায়গাটা কতটুকু শক্তিশালী আছে সেটা কিন্তু দেখা দরকার। আরেকটা জিনিস হচ্ছে আমাদের খুব ভিশনারি হতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি মনে করি সেটা হচ্ছে আমাদের
পরিবেশ নিয়ে আমাদের আসলে চিন্তাভাবনা থাকতে হবে, কারণ লেদার ইন্ডাস্ট্রির যে সাপ্লাই চেন এটা যথেষ্ট পলিউশন তৈরি করে, এবং এখানে যদি আমরা ঠিকমতো ম্যানেজমেন্ট করতে না পারি আমরা আসলে খুব বেশি দূর এগোতে পারবো না। তো আমার মনে হয় যে একটু পরিবেশ, টেকসই উন্নয়ন, টেকসই সাপ্লাই চেন, এই জিনিসগুলো নিয়ে তাদের চিন্তাভাবনা থাকা, এটা নিয়ে তাদের আগ্রহ থাকা, কাজ করার ইচ্ছা থাকা এবং অনেক দূর যাওয়া, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে তার আসলে ইন্ডাস্ট্রিতে আসা উচিত। আমাদের দেশে লেদার গুডস নিয়ে কাজ করার জন্য আমাদের তো একটা লেদার টেকনোলজি ইনস্টিটিউট আছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, এটা একটা ইনস্টিটিউট, এটা ঢাকার হাজারীবাগে অবস্থিত। তো এটা তো একটা গ্র্যাজুয়েশন একটা কোর্স, তো আমার কাছে মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি পড়াশোনা করতে চায় সে এইচএসসির পরে সে এটার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। এই কোর্সটা করার পর আমি মনে করি যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পড়াশোনা। তবে এর পাশাপাশি আমার কাছে মনে হয় যে আমাদের আরেকটু আধুনিক পড়াশোনার জন্য আমাদের আরও এটা নিয়ে আরও ইনস্টিটিউট দরকার, এবং এখানেও অনেক আধুনিকায়ন দরকার। প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লাইড ফিল্ডের যে কাজগুলো, আমার মনে হয় যে এখানে পড়াশোনার পাশাপাশি তাদের অ্যাপ্লাইড ফিল্ডের সাথে যুক্ত থেকে কাজ করা, এটাকে ইন্টারন্যাশনাল একটা দৃষ্টিভঙ্গি নিয়ে পড়াশোনাটাকে আরেকটু আপগ্রেড করা দরকার। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনিগমা টিভির সাথেই থাকবেন।